Friends, in the last class we completed two passages from the sheet that was uploaded before the previous class, and you saw how effective these passages can be, because some of the rules that we haven't gone through while discussing the rules are now can be seen, can be found in these passages. So we completed two passages, and from today we are going to start number 3, and we'll try to complete as much as possible. Okay, so let's start with number 3, passage number 3 from the sheet that you have in your group. Okay, so dear Fahim, another letter, and you have to see what tone is there, কোন টোনে কথা বলছে, চিঠিটা কোন টোনে যাচ্ছে, because you have to know about the background, because if you don't know the background of the letter of the passage, you might be unable to pick up the right tense or right form of verbs. So this is a letter that a person is writing. That a person, we have name? No, we don't have the name of the writer. So this is a letter written by a person who was writing this letter to another friend, and he was just remembering some memories. He was reminding, actually not remembering, he was reminding of some memories that these two friends spent together long ago. So let's see what they are doing. Dear Fahim, okay, you dash the pleasant moment in the spring that we. Dear Fahim, you dash the pleasant moment. বাংলা একটু বলি, না হলে বুঝতে অসুবিধা হবে। যে ফাহিম, তুমি হয়তো ভুলে গেছো। এক বন্ধু আরেক বন্ধুর কাছে চিঠি লিখছে। দুই বন্ধু এক সময় একই ভার্সিটিতে পড়তো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, বিভিন্ন কিছু করেছে। এবার সেই জিনিসগুলো স্মরণ করে সেই চিঠিটা লিখছে। তাহলে যদি এরকম তোমার কোনো বন্ধুর কাছে, যে বন্ধুর সাথে তুমি এখন আর নেই, তোমার বন্ধুটা হয়তো তোমার কাছ থেকে এখন অনেক দূরে আছে, সো তুমি যদি সেই বন্ধুকে পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে কোনো চিঠি লিখতে চাও, তাহলে তুমি এই ফার্স্ট সেন্টেন্সটার বাংলা কি লিখবে? ইউ ফরগেট দ্য প্লেজেন্ট মোমেন্ট। তুমি হয়তো স্প্রিংয়ের সেই সুন্দর সময়গুলোর কথা ভুলে গেছো, নাকি ভুলে যাও, কোনটা বলবো? আমরা যদি লিখতে চাই, ধরো এক্স লিখছে ফাহিমের কাছে যে ফাহিম, আমরা স্প্রিংয়ে যে সুন্দর সময়টা কাটিয়েছি তুমি হয়তো ভুলে গেছো। এই হয়তো ভুলে গেছো, এটা না, এই হয়তো ভুলে গেছো, এটার জন্য তখন চলে আসবে কি দেখো, মাইট হ্যাভ ফরগটেন। You might have forgotten the pleasant moment in the spring that we. এখন প্রশ্ন হচ্ছে, স্যার might have forgotten কেন? You might forget দিলে কি হতো? You might forget, and you might forget মানে হচ্ছে তুমি হয়তো ভুলে গিয়েছিলে, না, তুমি হয়তো ভুলে যাবে। You might forget, তুমি ভুলে যেতে পারো, কিন্তু এটা হচ্ছে আমরা একটা সম্ভাবনা বোঝাচ্ছি যে তুমি হয়তো ভুলে গেছো। প্রেজেন্ট পারফেক্টে আছে, আবার সম্ভাবনাও বোঝাচ্ছে। সো দুইটা মিলে কি হয়ে গেল দেখো, মাইট হ্যাভ ফরগটেন, তুমি হয়তো ভুলে গেছো। ইউ মাইট হ্যাভ ফরগটেন দ্য প্লেজেন্ট মোমেন্ট ইন দ্য স্প্রিং দ্যাট উই, যে সময়টা আমরা কাটিয়েছিলাম, দ্যাট উই পাস্ট টেন্স, দ্যাট উই পাস্ট ভেরি অফেন। এই পাস্ট একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব দিয়েছি, তাই সিতে যে ভার্বটা বসবে সেটাকে নন ফাইনাইট বানাতে হবে। তাহলে সিতে মুভিং করে দাও, মুভিং। যেহেতু পাস্ট ফাইনাইট ভার্ব আছে তাই দ্বিতীয় ভার্বটা নন ফাইনাইট হয়ে গেল। মুভিং অ্যারাউন্ড দ্য ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যাডজাসেন্ট এরিয়াস। তাহলে ঢাকা ভার্সিটি এবং তার আশেপাশে সংলগ্ন এলাকায়, অ্যাডজাসেন্ট এরিয়াস মানে সংলগ্ন এলাকা, তাহলে এই সংলগ্ন এলাকায় যে সময়টা আমরা কাটিয়েছি ঘুরে ঘুরে, তুমি হয়তো ভুলে গেছো। হাউ নাইস ইট ড্যাশ, অ্যান্ড এটা কত সুন্দর ছিল না কত সুন্দর আছে। আমরা যে এই যে ঘুরে বেড়াতাম, আমরা যে আড্ডা দিতাম, এগুলো সব পাস্ট টেন্সের কাহিনী, কেমন? তাহলে আমরা যে আড্ডা দিতাম, ঘুরে বেড়াতাম, এগুলো কতই না সুন্দর ছিল।
কতই না সুন্দর ছিল। তাহলে পাস্ট টেন্স, হাউ নাইস ইট ওয়াজ। আমি আর লিখছি না, কারণ এরকম প্রত্যেকটা লিখতে গেলে লিখতে লিখতে সময় শেষ। সো যেগুলো একটু কঠিন হবে সেগুলো এক্সপ্লেনেশনে যাব। হাউ নাইস ইট ওয়াজ, WAS না, ইট ওয়াজ টু গসিপ। গসিপ মানে হচ্ছে আড্ডা মারা। তাহলে হাউ নাইস ইট ওয়াজ, ফাইনাইট ভার্ব দিয়ে দিচ্ছি সেখানে। টু গসিপ, নন ফাইনাইট আসছে, তারপরেরটাও আবার নন ফাইনাইট আনতে হবে, কারণ এটা কোনো কমপ্লেক্স না, এটা কোনো কম্পাউন্ড না। সো হাউ নাইস ইট ওয়াজ টু গসিপ সিটিং, ই নাম্বারে সিটিং, SITTING। স্যার কেন এখানে আপনি নন ফাইনাইট দিচ্ছেন? কারণ এর আগে একটা ফাইনাইট ভার্ব ওয়াজ, হাউ নাইস ইট ওয়াজ। এই ইট ওয়াজ দিয়ে আমি চাইলে সেন্টেন্সটা শেষ করতে পারতাম, হাউ নাইস ইট ওয়াজ, হাউ নাইস, হাউ বিউটিফুল ইট ওয়াজ, এরকম দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে দেওয়া যেত, এক্সক্লেমেটরি সেন্টেন্স আর কি, কেমন? তাই যেহেতু ওয়াজটাকে আমি ফাইনাইট হিসেবে নিচ্ছি, তাই টু গসিপ একটা নন ফাইনাইট ভার্ব আসছে ইনফিনিটিভ, আর এরপর সিটিং ING যোগ করে দিলাম, SITTING, সিটিং ইন দ্য মল এরিয়া। মল এরিয়া মানে হচ্ছে মার্কেট। ওকে, উই স পিপল অলসো, স একটা ফাইনাইট ভার্ব দিয়েছে, তাহলে পরের ভার্বটাকে আবার নন ফাইনাইট বানাও, কী হবে? ING যোগ করে। উই স পিপল অলসো টকিং ওয়ান অ্যানাদার, কথা বলছে। কাপল ড্যাশ ক্লোজার, ওই একটা ফাইনাইট ভার্ব স আছে, এবার এগুলো কী কী দেখেছে সবগুলো বলা শুরু করেছে। লোকজন কথা বলছে, কাপেলরা আর একটু কাছাকাছি আসতেছে, চার্মার্সরা বিভিন্ন শো দেখাচ্ছে, এগুলো সব দেখেছে। তাহলে ওই দেখেছে ভার্বটা ফাইনাইট, মানে সটা ফাইনাইট, বাকি সবগুলো হয়ে যাবে নন ফাইনাইট, কারণ এটা কম্পাউন্ডও না কমপ্লেক্সও না। আর ইন দ্য লাস্ট ক্লাস উই ডিসকাসড what are the characteristics seeing which you can identify that okay, this sentence is a complex sentence or this sentence is a compound sentence. You know the characteristics. There must be a subordinate clause leading led by relative pronoun, who, which, what, এরকম কিছু একটা relative pronoun দিয়ে subordinate clause থাকলে সেটা complex, and there should be some conjunctions like and, or, but, yet, otherwise, and so if the sentence is compound থাকবে। এখন এখানে তো কনজাংশনসও নাই, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজও নাই, এগুলো সব মানে সাবঅর্ডিনেট ক্লজ নাই বলছে কারণ কোনো রিলেটিভ প্রনাউন নাই, তাহলে এটা পুরোটাই সিম্পল, আর সিম্পল হলে প্রত্যেকটা নন ফাইনাইট হতে থাকবে। তাহলে উই স পিপল অলসো টকিং, ING করলাম, ওয়ান অ্যানাদার, কাপল গেটিং, TTING, গেটিং ক্লোজার, দ্য চার্মার্স পারফর্মিং, ING, পারফর্মিং দেয়ার অ্যাক্টিভিটিস, ইন দ্য হোপ অফ, এই হোপ অফ আসছে, প্রেপোজিশন আসছে, আর প্রেপোজিশন আসলে আমরা কী করে দিব? ভার্বের সাথে ING। সো ইন দ্য হোপ অফ আনলোডিং, ING যোগ করে দিব, আনলোডিং আওয়ার ইমোশনস, ইন দ্য হোপ অফ আনলোডিং আওয়ার ইমোশনস, কোন ইমোশনস? এই লাইনটা একটু দেখাই, ইন দ্য হোপ অফ, এখানে দিল আনলোড আওয়ার ইমোশনস, এরপর দিচ্ছে স্টোর ইন দ্য মাইন্ড, উই ড্যাশ দেয়ার, উই গো দেয়ার ভেরি অফেন। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো স্যার, তিনটা ভার্ব আছে, আনলোড একটা ভার্ব আছে, স্টোর একটা ভার্ব আছে, গো একটা ভার্ব আছে। ওকে, পুরোটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, কারণ কোনো কনজাংশনস নাই, কোনো রিলেটিভ প্রনাউন নাই। এখন ব্যাপারটা হচ্ছে যখনই এরকম একটা সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব আমরা ইউজ করতে যাব, আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা ভার্ব ফাইনাইট রাখবা, সমাপিকা রাখবা, আর বাকি সবগুলো ভার্বকে নন ফাইনাইট করে দিবা, কারণ সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আর বাকি সবগুলো নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া হবে। এখন কোনগুলো অসমাপিকা আর কোনগুলো সমাপিকা হবে, কারণ আমাদের তো তিনোটাই তো ব্ল্যাঙ্ক করে দিয়েছে। তাহলে যে কাজটা বা যে কাজগুলো আগে হবে সেগুলো সব নন ফাইনাইট হবে, আর যে কাজটা সবার পরে হবে সেটাকে ফাইনাইট করব। ওকে, এটা ছিল কথা। এখন ইন দ্য হোপ অফ আনলোড আওয়ার ইমোশন স্টোর ইন দ্য মাইন্ড উই গো দেয়ার ভেরি অফেন, তাহলে আমাদের মনের মধ্যে জমাকৃত ইমোশনসগুলো, অনুভূতিগুলোকে আনলোড করার জন্য আমরা সেখানে যেতাম। তাহলে প্রথমে কোনটা হচ্ছে? প্রথমে আমরা সেগুলোকে আনলোড করতে চাইছি, আশা করছি, হোপ করছি মাইন্ডে স্টোর করা ইমোশনসগুলোকে আনলোড করা হবে। আর সেই জন্য কোথায় যাচ্ছি?
সেই এরিয়াতে। তাহলে এই এরিয়াটা, এই কাজটা সবার শেষে হবে, এটাকে তাহলে আমরা ফাইনাইট বানাবো, আর এই দুইটাকে আমরা নন ফাইনাইট করে দিব, নন ফাইনাইট। ওকে, এবার নন ফাইনাইট করছি, হোপ অফ প্রেপোজিশন আছে, তাহলে এটার সাথে আইএনজি যোগ হয়ে যাবে, ইন দ্য হোপ অফ আনলোডিং আওয়ার ইমোশনস। এবার খেয়াল কর এই শব্দটা, এখন এটা কি স্টোরিং হবে নাকি স্টোরড হবে? যদি আমি এই অংশটুকুকে, এই এতটুকু অংশকে আমি যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স আকারে দেখতে চাই, তখন সেন্টেন্সটা হবে এরকম, ইন দ্য হোপ অফ আনলোডিং আওয়ার মাইন্ডস কোন আওয়ার ইমোশনস, কোন ইমোশনসগুলোকে, তখন ওই জায়গায় চলে আসবে উইচ আর স্টোরড, ইন দ্য মাইন্ড, এই উইচ আর স্টোরড ইন দ্য মাইন্ড, এই কথাটাকে তারা সংক্ষেপে কি দিয়ে দিল, শুধু স্টোর, ইমোশনস শব্দটা বসিয়ে দিয়েছে, তাই উইচ আর এই শব্দগুলো দিল না। এখন দেখ এই উইচ আর স্টোরড, এখানে স্টোরডের কোন ফর্মটা ইউজ করেছে? পাস্ট পার্টিসিপেলটা ইউজ করেছে না? তাহলে পাস্ট পার্টিসিপেল তো আমার নন ফাইনাইট, তাহলে এবার ওয়ার্ডটা কি হয়ে গেল দেখো, ইন দ্য হোপ অফ আনলোডিং আওয়ার ইমোশনস স্টোরড ইন দ্য মাইন্ড, আমাদের মনে জমা হওয়া ইমোশনস বা অনুভূতিগুলোকে আনলোড করতে, উই ওয়েন্ট, পাস্ট মানে এটা ফাইনাইট ভার্ব দিয়ে দিলাম, উই ওয়েন্ট দেয়ার ভেরি অফেন। বাবা আমি বারবার বলছি যে এই ধরনের সেন্টেন্স বেশি আসে, ইন্টারভিউ যে রাইট ফর্ম অফ ভার্বসটা আমরা পাবো সেগুলোতে এই ধরনের ঝামেলাগুলো বেশি আসবে, যেগুলো আমরা রুলস দিয়ে অনেক সময় দেখাতে পারি না। এই যে তোমাকে দেখালাম যে ফার্স্টে আমরা আশা করছি, একটা আশা ছিল যে আমার ইমোশনসগুলোকে আমি আনলোড করব, কোন ইমোশনসগুলোকে, যেগুলো আমাদের মনের মধ্যে আছে। তাহলে এই আশাটা নিয়ে তারপর কোথায় যাচ্ছে, মল এরিয়াতে যাচ্ছে বা ইউনিভার্সিটি এরিয়াতে যাচ্ছে। তাহলে ওই আশাটা, যে জিনিসগুলো করার আশাটা আছে সেগুলো হচ্ছে প্রথমে, আর এরপর আশা নিয়ে যাচ্ছে, তাই এই যাওয়াটা হচ্ছে পরে। এখন যেহেতু যাওয়াটা পরে তাই এটা ফাইনাইট, আর বাকি দুইটা নন ফাইনাইট। এখন নন ফাইনাইটের মধ্যে আমি প্রেজেন্ট পার্টিসিপেলও জানি, মানে আইএনজিও যুক্ত করতে পারি, আবার আমি ভার্বের পাস্ট পার্টিসিপেলও যোগ করতে পারি, পাস্ট পার্টিসিপেল ইউজ করতে পারি, আবার আমি ভার্বের আগে টু আনতে পারি। তাহলে কোনটা আনবো? যেহেতু এখানে প্রপোজিশন আছে তাই আইএনজি যোগ করলাম, আনলোডিং। আর যেহেতু এই অংশটা প্যাসিভে আছে, স্যার আপনি কীভাবে জানেন যে এটা প্যাসিভে আছে? কারণ উইচ আর, এই সেন্টেন্সটাকে যদি আমি ফুল ফর্মে দিই, ইন দ্য হোপ অফ আনলোডিং আওয়ার ইমোশনস উইচ আর স্টোরড, তখন সেন্টেন্সটা কী হয় দেখ, উইচ আর স্টোরড ইন দ্য মাইন্ড, যেগুলো মনে জমা আছে। এখন যেহেতু আমাকে নন ফাইনাইট বানাতে হবে, এই আর স্টোরড এটা পুরোটা তো ফাইনাইট, এখন যদি এই আরটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এই স্টোরটা পাস্ট পার্টিসিপল, তখন এটা নন ফাইনাইট হয়ে যায়। আর গোয়ের তো ফাইনাইট ফর্ম ওয়েন্ট, কারণ পাস্ট টেন্সে দিচ্ছি। ওকে, তাহলে কী হলো, আওয়ার ইমোশন স্টোরড ইন দ্য মাইন্ড, উই ওয়েন্ট দেয়ার ভেরি অফেন। ওকে, ইউ ড্যাশ নাও ইন দ্য ইউএসএ ফর এ লং পিরিয়ড অফ টাইম, তুমি বর্তমানে অনেক দিন ধরে ইউএসএতে কাজ করছো। এটা দুইটা উত্তর দিতে পারো, ইউ আর ওয়ার্কিং, আর ওয়ার্কিংও দিতে পারো, অথবা ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, কারণ লাস্টে সময়ের কথা উল্লেখ আছে, ফর এ লং পিরিয়ড অফ টাইম। সো ইউ আর ওয়ার্কিং নাও ইন দ্য ইউএসএ, অথবা ইউ হ্যাভ বিন ওয়ার্কিং নাও ইন দ্য ইউএসএ ফর এ লং পিরিয়ড অফ টাইম। আর ওয়ার্কিং অথবা হ্যাভ বিন ওয়ার্কিং, দুইটাই রাইট হবে, ফর এ লং পিরিয়ড অফ টাইম। এখন খেয়াল কর, তুমি এখন, অর্থাৎ ফাহিম এখন কোথায় আছে? ইউএসএতে আছে, সেখানে চাকরি করছে, ইউএসএতে এখন আছে। দ্যাট মিনস বাংলাদেশে নাই, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার সাথে এখন নাই, মাথায় রাখ এটা। আই ড্যাশ অ্যাক্রস ইউ অ্যাট গুলশান, কাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা হওয়া, কাম অ্যাক্রস দেখা হওয়া। তাহলে গুলশানে তোমার সাথে আমার দেখা হবে, দেখা হয় নাকি দেখা হয়েছিল? তোমাকে মনে রাখতে হবে ফাহিম এখন কোথায় আছে, আমেরিকাতে, কারণ নাও বলেছে। সো যেহেতু ফাহিম এখন আমেরিকায় আছে, তাহলে গুলশানে তার সাথে, অর্থাৎ চিঠির লেখকের সাথে দেখা হয়েছিল। টেন্সটা বুঝে নাও এই জায়গায়, কেমন? তাহলে আই কেম অ্যাক্রস ইউ অ্যাট গুলশান ওয়্যান ইউ টোল্ড, স্যার এখানে আপনি একবার কেম অ্যাক্রস দিলেন, আবার টোল্ড দিলেন, তাহলে স্যার দুইটা ফাইনাইট দিলেন কেন? দিলাম কারণ দেখো মাঝখানে একটা ওয়্যান আছে,
আর when আছে মানে সাবঅর্ডিনেট ক্লজ আসতেছে, সাবঅর্ডিনেট ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুই বা দুইয়ের অধিক ভার্বই, সব ভার্বই কোন ফর্মে থাকবে, ফাইনাইটে থাকে সাধারণত, সব ভার্ব না, নন ফাইনাইটও ইউজ করা যায় সেখানে, তবে দরকার না হলে করবো না, এখন আমার তো ফাইনাইট ভার্ব আছেই, তাহলে আমি কেন করব। আই কেম অ্যাক্রস, পাস্ট টেন্স যাবে কারণ এটা গুলশানে দেখা হয়েছিল। I came across you at Gulshan when you told, past indefinite, when you told me about your aim. এবার aim at দুইটা গ্যাপ আসছে, যে কোনো একটা গ্যাপকে ফেলে দাও, ওকে, যে কোনো একটা গ্যাপ ফেলে দাও। aim at achieve একটা ভার্ব দিয়েছে, at preposition, তাহলে at যদি preposition হয়, prepositionের পর ভার্বের সাথে ing, তাহলে achieving করে দাও। aim at achieving higher education. What does the development regarding the matter? তাহলে তুমি আমাকে বলেছিলে যে তোমার হায়ার এডুকেশন নিয়ে একটা লক্ষ্য আছে বলেছিলে, এখন আমি তোমাকে প্রশ্ন করছি এই ব্যাপারে কতটুকু উন্নতি হয়েছে বা তোমার এই প্ল্যানটা কতটুকু কি হয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট, এখন কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে তোমার এই আইডিয়া। সো হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট রিগার্ডিং দ্য ম্যাটার, এই বিষয় সম্পর্কে তোমার কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। অলওয়েজ আমি সবসময় অনুভব করি প্রেজেন্ট ডিফিনিট, অলওয়েজ আই ফিল অ্যান আর্জ টু মিট ইউ বাট ইন ভেইন, সবসময় আমি আশা করি যে তোমার সাথে দেখা হবে বা দেখা করব, কিন্তু ব্যর্থ। ইন ভেইন মানে হচ্ছে ব্যর্থ হওয়া বা বৃথা যাওয়া। ইন ভেইন এখন তুমি থাকো, ফাহিম থাকে ইউএসএতে, আরও আছে বাংলাদেশে, সো দেখা হওয়াটা খুব একটা সহজ বিষয় নয়। ওকে, টাইম নেভার ড্যাশ উইথ এনিবডি, বাবা এটা একটা বিশাল সেন্টেন্স। টাইম নেভার কম্প্রোমাইজেস একটা এস যোগ করে দিবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সময় কারোর সাথে সমঝোতা করে না, অসাধারণ একটা লাইন। আর একটা খুব সুন্দর লাইন আছে, যদি কোথাও শুনো আর কি, nobody accompanies a setting sun, nobody accompanies a setting sun, অস্তযানরত সূর্যের কখনো সঙ্গী পাওয়া যায় না, অর্থাৎ যে সূর্যটা ডুবে যাচ্ছে সেই সূর্যের সঙ্গী কেউ হয় না। এখন আমি যদি সায়েন্সের কথা বলি, স্যার সূর্য ডুবেও না, সূর্য উঠেও না, সত্যি কথা, সূর্যের মতো স্থির আছে আর পৃথিবী তার চারপাশে ঘুরছে, তাহলে সূর্য কখনো ডুববেও না, উঠবেও না। কিন্তু তারপরও আমরা বলতে ভালোবাসি যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় না, অনেক কিছু বলি। যে ইংলিশ প্রবাদটা আছে সেটা হচ্ছে কি, nobody accompanies a setting sun, অস্তযানরত সূর্যের সঙ্গী নেই। অর্থাৎ তোমার যখন প্রচুর নাম থাকবে, প্রচুর টাকা পয়সা থাকবে, সবাই তোমাকে চিনে, তুমি অনেক ফেমাস, তোমার চারপাশে প্রচুর লোক ঘুরঘুর করবে, আশেপাশে অনেক লোক, তুমি বলতেই সবাই আম নিয়ে দৌড় দিবে তোমার কাছে, কেমন এরকম টাইপের। আবার এই তোমার অবস্থায় যদি একটু খারাপের দিকে যায়, অর্থাৎ তোমার টাকা পয়সা বলো বা নাম যশ খ্যাতি বলো, এগুলো তো সবসময় মানুষের সঙ্গে হয় না। এক সময় তুমি যেতে যেতে পিক পর্যন্ত যাবা, চূড়া, এর বেশি যেতে পারছো না, তারপর থেকে তোমার ফল শুরু হবে, পতন শুরু হবে, তুমি আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবা। এই যে তুমি যখন নিচের দিকে পড়তে শুরু করেছো, তোমার বয়স হয়ে গেছে, আগের মতো তুমি টাকা পয়সা ইনকাম করো না, আগের মতো পরিশ্রম করতে পারো না, তখন তোমার আশেপাশে কাউকে তুমি পাবে না। nobody accompanies a setting sun, nobody accompanies a setting sun, এটা মনে রাখিস। তাই কি করতে হয় স্যার? তাই করতে হয় কি, রাজত্ব, তুমি যতদিন রাজত্ব করছো, যতদিন আছো, ততদিন তুমি আরামসে উপভোগ করে নাও তোমার জীবনটাকে। যতদিন আমার শক্তি আছে, যতদিন আমার এনার্জি আছে, যতদিন আমি পারবো, আমি উপভোগ করব। আর এমনভাবে উপভোগ করব যাতে পরবর্তীতে আমার কোনো আফসোস না থাকে। যখন আমি পারবো না তখন যেন আমি আফসোস না করিস, কেন এটা করিনি, কেন ওইটা করিনি, না, জীবনটা উপভোগ করার। কোথায় জানি পড়ছিলাম, লাইফ ইজ নট আ ডেস্টিনেশন, লাইফ ইজ আ জার্নি ইটসেলফ। জীবন মানে কোনো একটা লক্ষ্যস্থল নয়, কোনো এইম বা কোনো লক্ষ্যস্থল নয়। জীবন মানে হচ্ছে যাত্রাটা মানে হচ্ছে এই যে আমি যাব, হ্যাঁ আমি জন্ম নিয়েছি, আমি একদিন মারা যাব, তাহলে এই জন্ম থেকে যে আমার যাত্রাটা শুরু হলো, একদিন গিয়ে আমি আমার লাস্ট ডেস্টিনেশন মৃত্যুতে গিয়ে পৌঁছাবো। তাহলে এই যে মাঝখানে অংশটা, এই অংশটাই তো জীবন। তাহলে এই জার্নিটা কেন আমি ওই ভবিষ্যতের কথা চিন্তা করে নষ্ট করে দিচ্ছি? এই জার্নিটাকে কেন আমি এনজয় করছি না? হ্যাঁ, আমি তোমাকে বলছি তোমাদের একসময় এইচএসসি রেজাল্ট দিতে হবে,
পরীক্ষা রেজাল্ট দিতে হবে বলছি, পরীক্ষা দিতে হবে, এবং এইচএসের রেজাল্ট কী হবে আমরা জানি না, প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে। কিন্তু এইচএসের রেজাল্ট ভালো হবে নাকি খারাপ হবে এই চিন্তা করে করে তুমি আজকের দিনটা কেন নষ্ট করছো? না, নষ্ট করবে না। কেন তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ? না, তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে কি, উপভোগ করে নাও আজকের দিনটাকে, আজকের দিনের মতো করে উপভোগ করি। কেউ একজন বলছিল যে পৃথিবীতে বাঁচলে এমনভাবে বাঁচো যাতে মনে হয় যে তোমার আজকেই হচ্ছে পৃথিবীতে শেষ দিন, তোমার আজকেই পৃথিবীতে শেষ দিন, কালকেই তুমি মারা যাবা। তাহলে তুমি আজকের দিনটা যেভাবে উপভোগ করতে চেষ্টা করতে বা যেভাবে এনজয় করতে চেষ্টা করতে সেইভাবে বাঁচো। তার মানে আমি তোমাকে বলছি না যে তোমার রেসপন্সিবিলিটি থেকে তুমি পালাবে, না, পড়ালেখা করা তোমার রেসপন্সিবিলিটি, অবশ্যই তুমি করবে। এখন স্যারের বাসা বলো, কোচিং বলো, ক্লাস করা বলো, পড়া বলো, নিজের পড়া বলো, এগুলো তোমাকে করতে হবে, পাশাপাশি জীবনটাকে উপভোগ করতে হবে। কোনোটার জন্য কোনোটাকে স্যাক্রিফাইস করা উচিত হবে না, যাতে পরবর্তীতে কোনো আফসোস না থাকে। এখানে খুব সুন্দর একটা লাইন দিয়েছে, টাইম নেভার কম্প্রোমাইজেস উইথ এনিবডি। এখন ধরো তোমার পরীক্ষা, বলা হচ্ছে যে সামনে পরীক্ষা চলে আসতেছে, হয়তো পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে কোনো কোনো কলেজ, কেমন? সো এই যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো পরীক্ষার টাইমে হবে। তোমার যদি মনে হয় যে না আচ্ছা আমি আজকে পড়বো না কালকে পড়বো, কালকে যদি মনে হয় যে কালকে পড়বো না পরশু পড়বো, সো তুমি এরকম করে পিছিয়ে দিতে পারো, তোমার পড়াটাকে তুমি পিছিয়ে দিতে পারো, কিন্তু পরীক্ষার ডেটে পরীক্ষাটা ঠিকই হবে। এখন সময় কি আর বসে থাকবে না, ও গতকাল পড়েনি তাহলে আজকে একটু আমি একটু লম্বা হয়ে যাই, আজকে 24 ঘন্টার জায়গায় আমি 48 ঘন্টায় একদিন হয়ে যায়, না, হবে না। সময় সময়ের মতো বয়ে যাবে। টাইম নেভার কম্প্রোমাইজেস, সময় কারোর সাথে কখনো সমঝোতা করে না। আমার অসাধারণ মানে খুব প্রিয় একটা লাইন এটা, টাইম নেভার কম্প্রোমাইজেস উইথ এনিবডি। সো হোয়াট ইউ ডিসাইড অলরেডি, খেয়াল কর, অলরেডি আমরা রুল নাম্বার 2-তে কী পড়েছিলাম মনে আছে? জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, অলরেডি। আমরা একদম তুড়ি বাজিয়ে বাজিয়ে শিখেছিলাম না? জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, অলরেডি, আবার জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, অলরেডি, আবার জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, অলরেডি। এই ওয়ার্ডসগুলো থাকলে আমাদেরকে কী করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ আনতে হবে, সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। সো হোয়াট ইউ ডিসাইড, তারপর দেখ অলরেডি আছে, প্রেজেন্ট পারফেক্টে যা, ইউ হ্যাভ ডিসাইডেড। সো হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড, HAVE, হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড অলরেডি, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটার সাথে লেগে থাকো। ক্লিং টু ইট মানে হচ্ছে কোনো কিছুর সাথে আঁকড়ে থাকা, লেগে থাকা, ঝুলে থাকা, ক্লিং টু ইট। সো যা তুমি সিদ্ধান্ত নিয়েছো সেটার সাথে লেগে থাকো, সেটার সাথে লেগে থাকো, এটা তোমাকে আমি উপদেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি, এটা ইম্প্যারেটিভ। আর যেহেতু ইম্প্যারেটিভ তাই ভার্বের কোন ফর্ম ইউজ করবো? বেস ফর্ম। ক্লিং যেটা আছে ওইটাই বসাবা, ক্লিং টু ইট, ডান। নাম্বার 3, সো এই 3টা লেটার, না চারও একটা আছে, তবে এই 3টা লেটার হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। তুমি খেয়াল করেছো কিনা জানি না, বা আদৌ খেয়াল করছো কিনা সেটাও জানি না, যে দেখো কত রকমভাবে টেন্স কাজ করছে, এবং যতদিন পর্যন্ত তুমি এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝে নিতে পারবা না, হবে না। এখন তুমি আমাকে প্রশ্ন করতে হবে, স্যার আপনারা কি এরকম শিখেছিলেন? না, সত্যি কথা বাবা, আমরাও কিন্তু যখন ক্লাস 9-10-এ পড়ি বা ইন্টারমিডিয়েটে পড়ি, তখন রাইট ফর্ম অফ ভার্বসের এরকম নিয়ম একটা একটা ধরে ধরে আমাদেরকে কেউ কখনো করায়নি, সত্যি কথা বলো, কেউ কখনো করায়নি। হ্যাঁ, কী করিয়েছে? ওই প্যাসেজ এক্সারসাইজ, আমাদের সময় তো প্যাসেজও করাতো না, একদম এক্সারসাইজ দিয়ে দিত, ওই একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স, 10টা 15টা সেন্টেন্স দিয়ে দিত, এবার বসা, ফিল আপ কর। সো যে ব্যাপারটা আমাদের টিচারদের কাছে আমরা কৃতজ্ঞ এই কারণে যে ওনারা আমাদেরকে দিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করিয়েছে। আর এই প্রচুর পরিমাণে যখন প্র্যাকটিস করাতো, এখন ধরো আমাদেরকে এক্সারসাইজ দিয়েছে যেখানে 10টা সেন্টেন্স আছে, এবার এই 10টা সেন্টেন্স যখন আমি করতে যাচ্ছি, আমি যখন আটকাচ্ছি, পারছি না, কারণ আমাদেরকে তো কেউ বলে না যে জাস্ট না, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। আমাদেরকে কেউ বলে না যে ওই গ্রাউন্ড, জেনারেলি, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, ডেইলি, এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, লাস্ট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, এগুলো তো কেউ বলে নাই। সোদের থাকলে পরে ক্যান বা কুড আনতে হবে, ভার্বে বেস ফর্ম আনতে হবে, এগুলো তো বলে নাই, কেমন? সো আমরা যেটা করতাম সেটা হচ্ছে যখনই এক্সারসাইজ করতে গিয়েছি, আটকে গেছি, এক্সাম্পল দেখতাম। আমাদের সময় চৌধুরী হোসেনের বই ছিল, তবে ওই বড় বইটা না, ছোট একটা নীল মলাটের বই ছিল। সো ওই চৌধুরী হোসেনের বইতে আমরা এক্সাম্পলসগুলো পড়তাম, তখন দেখতাম যে ও আচ্ছা, এখানে লেস্ট শব্দটা আছে, LEST, তাই এখানে শুড ইউজ করছে, ভার্বের বেস ফর্ম ইউজ করেছে। তখন নিজেরা রুলস বানিয়েছে, ও আচ্ছা লেস্ট থাকলে তাহলে শুড বা মাইট, সাথে ভার্বের বেস ফর্ম দিতে হবে, সোদের থাকলে ক্যান বা কুড, এটা দিতে হবে, আফটার আছে, আফটার আগে পাস্ট থাকলে আফটার আগে পাস্ট পারফেক্ট, নিজে এক্সাম্পল থেকে বানিয়েছি।
এবং স্যারদের কাছে গ্রেটফুল বলছি এই কারণে, কারণ তারা যদি আমাদেরকে নোটগুলো মানে রুলসগুলো লিখে দিত, আমরা হয়তো এগুলো খুব একটা পাত্তা দিতাম না। কিন্তু এই যে খুঁজে খুঁজে বের করেছি, ফলে এগুলো আপনা আপনি মুখস্থ হয়ে গেছে, আর কিছু শর্টকাট বিষয় মাথায় ঢুকে গেছে। এখন তুমি আমাকে প্রশ্ন করো, স্যার তাহলে আপনি কেন আমাদেরকে শুধু শুধু রুলসগুলো এভাবে পড়িয়েছিলেন, এই 30টা নিয়ম কেন এভাবে পড়িয়েছেন বা 33টা নিয়ম কেন পড়িয়েছেন, আর পড়িয়ে এখন শুধু একটা প্যাসেজ কয়েকটা প্যাসেজ করাচ্ছেন? বিকজ টাইম হ্যাজ চেঞ্জ, সময় পরিবর্তন হয়ে গেছে, পরীক্ষা চলে এসছে সামনে। এখন সময় নাই যে তোমাকে দিয়ে আমি হাজার হাজার বা শত শত প্যাসেজ প্র্যাকটিস করাবো, সময় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে স্যার আগ্রহ আছো তো, তোমার আগ্রহ আছো তো? কারণ আমাদের সময় বাবা টাইম ছিল না, ভুল বলেছি, টাইম ছিল কিন্তু সময় বা টাইম কাটানোর উপায় ছিল না। এখন তো বাবা তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, হ্যাঁ আমি ওটাই বলবো, তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য অনেক কিছু আছে। ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, টুইটার বলো আছে, ডিশ বলো আছে, নেটফ্লিক্স বলো, অ্যামাজন প্রাইম বলো আছে, সো গেমস বলো আছে, পাবজি ফায়ার আছে, সো অনেক কিছুই আছে যেগুলো তোমাকে তোমার সময়টা কেড়ে নিবে। আর আমাদের সময় শুধু একটা জিনিসই ছিল, স্কুলে যাও, আর যদি তুমি সময় কাটাতে চাও স্কুলের বাইরে, স্যারের বাসায় আসার পর হ্যাঁ স্কুলের মাঠে যাও, মাঠে গিয়ে খেলাধুলা করো, মাঠে গিয়ে সেখানে ফুটবল খেলো, কিংবা আমাদের স্কুল সেন্ট প্লাসেস স্কুলের কথাই বলছি, বিশাল গ্রাউন্ড আছে যেখানে আমরা বাস্কেটবল প্র্যাকটিস করতাম। সো বাস্কেটবল খেলো, ফুটবল খেলো, অথবা ওখানে সুন্দর টেবিল টেনিসের কোর্ট ছিল, টেবিল টেনিস খেলতাম। সো ওই জায়গাগুলোতে সময় দাও। এখন এগুলো ছাড়া আমাদের রিক্রিয়েশন হিসেবে ছিল গল্পের বই পড়া, হ্যাঁ গল্প বই পড়ো। আর টেলিভিশন তেমন একটা ছিল না, বিকেল 5টা বাজে বিটিভি শুরু হতো, এবং তাও দেখার কিছু থাকতো না, তবে রাতের 9টা বাজে একটা খুব সুন্দর নাটক দেখাতো, আমরা পুরো ফ্যামিলি বসে নাটকগুলো দেখতাম। তোমরা হয়তো নামগুলো শুনেছো, যে এইসব দিনরাত্রি কিংবা আজ রবিবার, হ্যাঁ এরকম টাইপের নাটকগুলো ছিল, খুব বিখ্যাত কিছু নাটক ছিল। সো আমরা ডিস্ট্র্যাক্ট হতে পারতাম না। এখন আমাদের হাতে তখন অফুরন্ত সময় ছিল প্র্যাকটিস করার মতো। প্যাসেজ দিয়েছে 10-15টা প্যাসেজ প্র্যাকটিস করছি, আর তুমি তো এখন মনে হয় যে বিভিন্ন স্যারের বাসা থেকে ঘুরে এসে কোচিং টোচিং করে এসে হাফ টায়ার্ড হয়ে আছো। হাফ টায়ার্ড বলবো না, হাফ ডেড হয়ে আছো। আর এখন যদি তোমাকে বলছি 15টা প্যাসেজ প্র্যাকটিস করো, ওখান থেকে নিয়ম বের করো, তুমি আমার দিকে মারতে আসবে। তোমার গার্জিয়ান বলবে আপনি কেন আছেন? আমার ছেলে বা আমার মেয়েকে যদি 15টা প্যাসেজ পড়ে নিয়ম বের করতে হয়, তাহলে আপনি কেন আছেন? আপনাকে কেন বেতন দিচ্ছি? কারণ আমরা সব রেডিমেড খেতে চাই এখন, একদম রুলসগুলো লেখা থাকবে, রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3, রুল নাম্বার 4, এবার আমি মুখস্থ করে সেই রুলগুলো খেলাম। তোমাদের হাতে ওই সময় কই? প্যাসেজ প্র্যাকটিস করে সেখান থেকে রুল বের করে রুল বানানো, রুল শেখা, তোমাদের হাতে সে সময় নাই তো। সো আমরা হয়তো ফরচুনেট ছিলাম, আমাদের হাতে সময় ছিল। আসল ব্যাপার কি জানিস? আসল ব্যাপার হচ্ছে স্যার ইচ্ছা। আমার যদি ইচ্ছা থাকে, আমি যে কোনোভাবে হোক সময় বের করে নিব। বিলিভ মি, আমি এমন স্টুডেন্টও দেখেছি, তখন স্কলাস্টিকাস পাতাঘাটে যে মেয়েদের স্কুলটা আছে সেখানে পড়াতাম, সেই স্কুলটাতে পড়াতাম, এমন স্টুডেন্ট দেখেছি যে রিক্সা করে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আর সকাল 8টা বাজে, 8টা না 8:15, 7:30 থেকে 8:15, এই গির্জার, যারা পাতেঘাটায় এসেছো তারা জানো, এখানে গির্জার মোড়টা প্রচণ্ড জ্যাম থাকে তখন 7:30, 8টার দিকে। কারণ সেন্ট প্লাসিস, স্কলাস্টিকাস, ওদিকে আবার কিন্ডারগার্টেন, 3টে স্কুল আছে, এদিকে মানুষজন আবার চাকরির জন্য বের হচ্ছে, অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে, ফলে জ্যাম লেগে যেত। তো আমার বাসাটা কাছে ছিল, আমি হেঁটে যেতাম স্কুলে। আর যাওয়ার সময় দেখতাম আমারই একটা স্টুডেন্ট, সে ক্লাস 10-এ পড়তো তখন, নামটা না বলি, বিখ্যাত একজন টিচারের মেয়ে, নামটা না বলি। সো সে করতো কি, ওই রিক্সায় বসে পড়ছে, এরকম করে রিক্সায় বসে আমি প্রথম অবাক হতাম যে কি ক্লাসে কোনো পরীক্ষা আছে বা স্যার কি কোনো পড়া দিয়েছে, না হলে সেরকম পড়ছে কেন? অর্থাৎ রিক্সাটা জ্যামে আটকে গেছে, সে ওই সময়টুকু নষ্ট করছে না, সে কি করছে, ওখানে ওই রিক্সায় বসে পড়ছে। ইভেন তার ক্লাস যখন আমরা নিচ্ছি, সায়েন্সের স্টুডেন্ট ছিল, সে ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে সে ফার্স্ট রোতে বসছে, স্কলাস্টিকাসে তখন 10A-তে তখন সিঙ্গেল চেয়ারগুলো ছিল, কোনো বেঞ্চ ছিল না, সিঙ্গেল চেয়ার। তো মেয়েটা সবসময় ফার্স্ট রোতে বসতো সিঙ্গেল চেয়ারে, এবং পড়াতে অনেক সময় আমরা নানা রকম গল্প গুজবে চলে যাই না। সো আমিও হয়তো ফরটুডে কোনো একটা লেসন পড়াচ্ছি, পড়াতে কোনো একটা গল্পে চলে গেছি, মেয়েটা দেখি ও যে ফরটুডে বই থেকে পড়ছে কিংবা যে খাতায় লিখছে, ওই ফরটুডে বইটা এবং খাতাটা বন্ধ করে রেখে দিয়েছে, সাথে অন্য আরেকটা বই বের করে কাজ করা শুরু করেছে। সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি, ম্যাথ, যে কোনো একটা বই, সে ওখানে কাজ করছে। যেই মাত্র আমি আমার গল্প থেকে আবার পড়ায় চলে আসছি, সে আবার ওই বইটা বন্ধ করে ফরটুডে বইটা খুলছে বা খাতা খুলছে।
তাহলে চিন্তা কর, এরা তো স্টুডেন্ট। এখন তুই হয়তো এই ধরনের স্টুডেন্টের কথা শুনে হাসবি, তুই বলবি এরা আতেল, এরা আতেল। কিন্তু আলটিমেটলি এই আতেলগুলো গিয়েই মেডিকেলে চান্স পায়, এই আতেলগুলো গিয়ে বুয়েটে চান্স পায় বা ঢাকা ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এখন প্রশ্ন অনেক রকম হতে পারে, স্যার এটাই কি সাকসেস? মেডিকেলে চান্স পাওয়াটাই কি সাকসেস? বুয়েটে চান্স পাওয়াটা কি সাকসেস? ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়াটা কি সাকসেস? এটা এক একজনের এক এক ধরনের ফিলসফি থাকে। কেউ মনে করে যে না ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারাটাই সাকসেস, কেউ মনে করে যে না আমি আমার মনের মতো সাবজেক্টটা নিয়ে পড়তে পারছি এটাই হচ্ছে সাকসেস। সো এক একজন এক এক রকম, কিন্তু ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড যেটা আছে আমাদের জাগতিক বিশ্ব, সেখানে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটাকে সাকসেস মনে করে, আর সেজন্য তোমার ওই ধরনের পড়ালেখা করতে হবে। বাধ্য। আবার পড়ায় আসি, ক্লিং টু ইট। আমরা নাম্বার 4-এ যাচ্ছি। চান্স পাইলে মানে উপদেশ মারে না। আচ্ছা, নাম্বার 4, ডিয়ার ফাদার। আচ্ছা, বাবার কাছে কে দিয়েছে চিঠিটা? বাবার কাছে। অ্যাফেকশনেটলি ওয়াই, বাবা নামও হচ্ছে ওয়াই, কেন? সো ডিয়ার ফাদার, টেক মাই সালাম। আচ্ছা, সালাম দিচ্ছে। আই ড্যাশ ইয়োর লেটার ইয়েস্টারডে। আচ্ছা ফাইন, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, আর যেহেতু গতকাল বলেছে তাহলে অবশ্যই কোন টেন্সে পাঠাবো এটাকে? পাস্ট টেন্স। তাহলে আই রিসিভড, না একটা ডি যোগ করে দিও। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। মাই নিউ ক্লাসেস ড্যাশ ফ্রম দ্য 20th ইনস্ট্যান্ট। এই লাইনটা একটু সাবধান। মাই নিউ ক্লাসেস, আমার নতুন ক্লাসগুলো 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে। এবার তুমি কি বলবা? 20 তারিখ থেকে শুরু হয়েছিল, 20 তারিখ থেকে শুরু হবে, কোনটা দিবা? কারণ আমরা জানি না এই চিঠিটা কয় তারিখ লেখা হচ্ছে। যদি এই চিঠিটা 24, 25, 26, 27 তারিখের দিকে লেখা হয় তাহলে 20 তারিখ থেকে শুরু হয়েছিল, পাস্ট টেন্সে চলে যাবে। আবার এই চিঠিটায় যদি 20 তারিখের আগে লেখা হয়, 10, 12 তারিখের দিকে লেখা হয় বা 9, 8, 9 তারিখের দিকে লেখা হয়, তাহলে এই ক্লাস শুরু হওয়াটা ফিউচার টেন্সে চলে যাবে। খেয়াল কর কেমন? তাহলে তুমি বুঝতে পারছো না এটা কি ফিউচার টেন্সে দিবা নাকি এটাকে পাস্ট টেন্সে দিবা। আচ্ছা, পরের লাইনটা দেখ, এটা পরে বসাচ্ছি, পরের লাইন। ইন দ্য মিন টাইম। ইন দ্য মিন টাইম মানে হচ্ছে ইতিমধ্যে। ইতিমধ্যে আওয়ার টিচার্স ড্যাশ টু গো আউট ফর আ পিকনিক। ইতিমধ্যে আমাদের টিচাররা সিদ্ধান্ত নিয়েছেন পিকনিকে যাবেন। ইতিমধ্যে মানে 20 তারিখের আগে। 20 তারিখের আগে তারা পিকনিকে যাবেন। তাহলে 20 তারিখের আগে যদি তারা পিকনিকে যেতে চায়, দ্যাট মিনস 20 তারিখ এখনও আসেনি এবং ক্লাস এখনও শুরু হয়নি। কারণ তুমি এই ব্যাপারটা আরেকটু বুঝতে পারবা পরের লাইনটাতে, কারণ দেখবা এই যে পিকনিকের কথা বলছে, এই পিকনিক নিয়ে নানা রকম প্ল্যানিংয়ের কথা বলবে এখন। তাহলে স্যার পিকনিকটা যে হয় নাই সেটা কনফার্ম এখনও, কারণ পরের লাইনে প্ল্যানিং আছে। তাহলে পিকনিকটা হয় নাই এবং বলছে ইতিমধ্যে আমাদের টিচাররা পিকনিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। পিকনিকে যাওয়ার জন্য যদি সিদ্ধান্ত নেন তাহলে ইতিমধ্যে আছে, আর ইতিমধ্যে দ্বারা বোঝানো হচ্ছে যে ক্লাসটা এখনও শুরু হয়নি, শুরু হবে। তাহলে মাই নিউ ক্লাসেস উইল স্টার্ট। মাই নিউ ক্লাসেস উইল স্টার্ট, এটা উইল স্টার্ট দিয়েও করতে পারো অথবা উইল বি স্টার্টেড, দুইটাই হতে পারবে এটা। মাই নিউ ক্লাসেস উইল স্টার্ট, আমার ক্লাস শুরু হবে, অ্যাক্টিভও হতে পারে আবার প্যাসিভও হতে পারে। এবার তুমি বলতে পারো স্যার আপনি আবার এসব কী বলছেন, একবার বলছেন অ্যাক্টিভ একবার বলছেন প্যাসিভ। স্যার সাবজেক্ট কাজ না করলে তো প্যাসিভ, সাবজেক্ট কাজ না করলে তো প্যাসিভ। এখন ক্লাস তো স্যার নিজে নিজে স্টার্ট হতে পারে না, কারো দ্বারা শুরু হবে ক্লাসগুলো, তাহলে তো স্যার এটা প্যাসিভ। আর যদি প্যাসিভ হয় এবং ফিউচার টেন্সে দিই তাহলে নিউ ক্লাসেস উইল বি স্টার্টেড হতে পারে। ইয়েস, আমি তো বলছি এটাও হতে পারে উত্তর, কিন্তু উইল স্টার্টও হয়। যেমন আমি যদি বলি ট্রেনটি যাত্রা শুরু করেছিল, তুমি চিন্তা করো জার্নি বাই ট্রেন তুমি কখনো শিখছো কিনা রচনা, বা জার্নি বাই বাস রচনা শিখছো কিনা জানি না কখনো। শুরুটার লাইনটা কী বলতো? দ্য জার্নি স্টার্টেড। তুমি বলো না দ্য জার্নি ওয়াজ স্টার্টেড, তুমি বলো যে দ্য বাস স্টার্টেড, দ্য ট্রেন স্টার্টেড। তুমি বলো না দ্য ট্রেন ওয়াজ স্টার্টেড, দ্য বাস ওয়াজ স্টার্টেড। অ্যান্ড ট্রেন কি নিজে নিজে চালু হয়? হয় না তো। বাস কি নিজে নিজে চালু হয়? হয় না তো। ড্রাইভার দ্বারা হয়। তাহলে ওখানে আমরা কি বলছি? দ্য ট্রেন স্টার্টেড, দ্য বাস স্টার্টেড। দ্যাট মিনস কিছু সাবজেক্টস আছে যেগুলোকে আমরা প্যাসিভে ইউজ না করে অ্যাক্টিভে ইউজ করতে পারি, যদিও জানি যে এটা কখনো নিজে করছে না, সাবজেক্টটা নিজে কাজটা করছে না, কারো দ্বারা হচ্ছে। সেম ঘটনা এখানে দিতে পারো, মাই নিউ ক্লাসেস উইল স্টার্ট, START, অথবা মাই নিউ ক্লাসেস উইল বি স্টার্টেড। এখন তুমি যদি আমাকে বলো স্যার আপনি কোনটাকে প্রেফার করেন, আমি এটার জন্য বলবো উইল বি স্টার্টেড। মাই নিউ ক্লাসেস উইল বি স্টার্টেড, আমাদের নতুন ক্লাস শুরু হবে। কিন্তু সাথে এটাও বলে দিচ্ছি উইল স্টার্টও কারেক্ট আনসার, কোনো ভুল হবে না। From the 20th instant. Okay. In the meantime, our teachers dash to go out for a picnic. তাহলে 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ইতিমধ্যে আমাদের টিচাররা সিদ্ধান্ত নিয়েছিলেন না, নিয়েছেন, কারণ এখনও পিকনিকে যায় নাই। তাহলে প্রেজেন্ট পারফেক্টে রাখ।
In the meantime, our teachers have decided, have decided to go out for a picnic. একটা পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন. We dash Jaflong as our picnic spot. আমরা জাফলংকে আমাদের পিকনিক স্পট হিসাবে নির্বাচন করেছি. নির্বাচন করব না, নির্বাচন করেছিলাম না, নির্বাচন করেছি. তুমি চিঠির সাথে নিজেকে মেশাও, মানে হচ্ছে কি তুমি মনে করো যে তুমি চিঠিটা কাউকে লিখছো, তাহলে তুমি চিঠিটা কাউকে লিখতে গেলে এখানে কি বলতা, আমরা জাফলংকে, আমরা কক্সবাজারকে, আমরা বান্দরবনকে আমাদের পিকনিক স্পট হিসাবে নির্বাচিত করেছিলাম, নির্বাচিত করব নাকি নির্বাচিত করেছি, কারণ অলরেডি প্ল্যানিং চলছে, 20 তারিখের মধ্যে পিকনিকেও চলে যাবে, তাহলে করেছিটাই বেটার আনসার, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট. তাহলে আনসারটা এভাবে যাক, we have chosen, we have chosen, chosen Jaflong as our picnic spot. It dash a very beautiful picnic spot. It is, কারণ এখনও জাফলং খুব সুন্দর. It is a very beautiful picnic spot which dash everybody, which attracts, which থার্ড পারসন সিঙ্গুলার. এখন দেখ এখানে একটা বিষয় আছে যে এই যে which, ধরো এখানে এই জায়গাটা একটু দেখিয়ে রাখি, কারণ কখনো কখনো এটাও তোমাকে কনফিউজড করে দিতে পারে, এই যে তুমি একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলা which, এবার এই which-এর পর তুমি সিঙ্গুলার দিবা নাকি প্লুরাল দিবা, এটা একটু ভাবার দরকার আছে. এখন ধরো আমি যদি তোমাকে এরকম একটা সেন্টেন্স দিই, there are many trees which, ধর এখানে আমাকে হ্যাভ বা হ্যাজ কিছু একটা দিতে হবে, been cut, okay, there are many trees which আচ্ছা এটা একটু হ্যাভ দিয়ে না করে আর একটু সহজ করি, there are many trees which, আমি এখানে টু বি ভার্ব দিয়ে করি তাহলে তোকে বোঝাতে আমার সুবিধা হবে. the many trees which being দিয়ে দিলাম, which being cut. এখন খেয়াল কর এই which-এর পর তুমি আর বসাবা নাকি ইজ বসাবা, কারণ আর বসাবা না ইজ বসাবা সেটা ডিপেন্ড করবে এই which-এর আগে যে নাউনটা পাচ্ছ. যেমন ট্রিস এখানে প্লুরাল আছে, তাহলে এটা হয়ে যাবে which are. there are many trees which are being cut, এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো কাটা হচ্ছে প্যাসিভে গেছে. আবার ধরো এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে করে দিই, there is a tree which, তখন এই which-এর পর which is being কাট হয়ে যাবে. এই which-এর আগে যেহেতু সিঙ্গুলার আছে তাই which-এর পরে এখানেও কি আনতে হবে, সিঙ্গুলার. এবার আমাদের জাফলং নিয়ে যে লাইনটা দিয়েছে সেখানে কি বলছে, আগের সেন্টেন্সে ই নাম্বার গ্যাপের পর দেখ, ইট ইজ এ ভেরি বিউটিফুল পিকনিক স্পট উইচ, তাহলে উইচের আগে কি আছে, স্পট, এবং সেটা সিঙ্গুলার আছে, উইচ অ্যাট্রাক্টস, যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন তাই ভার্বের সাথে অ্যাজ যোগ করে দিলাম, উইচ অ্যাট্রাক্টস এভরিবডি. উই ড্যাশ টু স্টার্ট আওয়ার জার্নি অন দ্য 10th ইনস্ট্যান্ট. আমরা আমাদের জার্নিটা 10 তারিখ শুরু করতে যাচ্ছি কেন বলছি, কারণ দেখো টু আছে, এখন তুমি এভাবে বলতে পারো না উই শ্যাল গো টু স্টার্ট, আমরা যাচ্ছে মানে হেঁটে যাচ্ছি না, এখানে নিয়ার ফিউচার বোঝাচ্ছে, নিয়ার ফিউচার মানে কি গোয়িং টুটাকে আনতে হচ্ছে. যেমন ধরো আল ডু ইট, আমি এটি করব, ভবিষ্যৎকালে করব, আই এম গোয়িং টু ডু ইট, একই জিনিস, অদূর ভবিষ্যৎ বলি, আমি এটি করতে যাচ্ছি মানে হেঁটে যাচ্ছি না, আগামী কয়েক মিনিট কয়েক ঘন্টার মধ্যে কাজটা আমি করে ফেলবো. যখন তুমি আই শ্যাল গো বলবা, দ্যাট মিনস তুমি ভবিষ্যতে যে কোনো এক সময় করতে পারো, সেটা কালকেও হতে পারে, পরশু হতে পারে, এক সপ্তাহ পরেও হতে পারে, এক মাস পরেও হতে পারে. কিন্তু যখন তুমি বলছো আই এম গোয়িং টু স্টার্ট বা আই এম গোয়িং টু গো, এটাও হতে পারে, আমি যাচ্ছি, সেক্ষেত্রে তখন কী হয়ে যায় জানো, একেবারে কাছাকাছি, হ্যাঁ এক সপ্তাহ এক মাস বা যত কাছাকাছি পারা যায় আর কি, বাংলায় আমরা এটাকে অদূর ভবিষ্যৎ বলি. সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার জার্নি অন দ্য 10th ইনস্ট্যান্ট. About 30 students and 3 teachers, 30 students and 3 teachers আমাদের সঙ্গী হবেন ফিউচার, will accompany us, কারণ এটা যখন যাবে তখন, as subscription চাঁদা of the picnic
ইট ড্যাশ 500 টাকা। আসল কথায় আসছে, বাবার কাছে চিঠি লেখার মূল কারণ হচ্ছে এটা যে সেই পিকনিকে যাওয়ার জন্য চাঁদা হিসেবে 500 টাকা দিতে হবে, দিতে হবে। তাহলে ইট রিকোয়ার্স দিতে হয়। অ্যান্ড এখানে স্যার ইট উইল রিকোয়ার কেন দিচ্ছেন না, ইট রিকোয়ার্স কেন দিচ্ছেন? কারণ ইট রিকোয়ার্স দ্বারাও ফিউচারটাকে বোঝানো হচ্ছে। অ্যাজ সাবস্ক্রিপশন অফ দ্য পিকনিক ইট রিকোয়ার্স 500 টাকা। তাহলে চাঁদা হিসেবে 500 টাকা দিতে হয় বা দিতে হবে। অ্যান্ড দিতে হবে, ইট উইল রিকোয়ারও দিতে পারো, ইট রিকোয়ার্সও দিতে পারো। তবে রিকোয়েস্টটা এখানে বেটার, যদিও প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এটা ভবিষ্যৎকে বুঝাবে। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে আই ড্যাশ টু বাই দ্য বুকস অফ নিউ ক্লাস। আই নিড আছে, তাহলে নিডকে নিডই বসাই দাও, আই নিড টু বাই, যেটা আছে ওইটাই। আই নিড টু বাই দ্য বুকস অফ নিউ ক্লাস, ফুল স্টপ। আই ড্যাশ টু হ্যাভ টাকা 2000 ফর দিস পারপাস। এটার জন্য আমি 2000 টাকা চাই। তাহলে আই ওয়ান্ট, যেটা আছে সেটাই, আই ওয়ান্ট টু হ্যাভ টাকা 2000 ফর দিস পারপাস। সো প্লিজ, প্লিজ বলেছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটা কী দিয়ে করতে হয়? ভার্ব দিয়ে, যা আছে বসে দাও। সো প্লিজ সেন্ড মি টাকা 2500 ইন টোটাল বিফোর 7th ইনস্ট্যান্ট, 7 তারিখের আগে। আদারওয়াইজ মাই পারপাসেস, তাহলে 7 তারিখের আগে আমাকে টাকাগুলো পাঠিয়ে দাও, না হলে আমার সকল উদ্দেশ্য বৃথা যায় না বৃথা যাবে। তুমি যদি টাকা না পাঠাও তাহলে আমার সকল উদ্দেশ্য বৃথা যাবে। বৃথা যাবে মানে হচ্ছে ফিউচার টেন্স, আর ফিউচার টেন্স হলে কোথায় যাবে? উইল গো, উইল গো। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? 7th ইনস্ট্যান্ট, আদারওয়াইজ মাই পারপাসেস উইল গো ইন ভেইন, বৃথা যাবে। ইজ মো, বোনের কথা আসছে, ইজ মো ড্যাশ রেগুলারলি, মো কি নিয়মিত পড়ালেখা করছে? এখানে কোয়েশ্চেন মার্কটা পড়ে নাই, এটা দিতে হবে। তাহলে যেহেতু অক্সিলারি দিয়ে শুরু করেছে, অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ হতে পারবে না, তাহলে অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে মো কি নিয়মিত পড়ালেখা করছে? ইজ আগে চলে আসছে তো না, তাহলে ভার্বের সাথে আইনজি। ইজ মো স্টাডিং, আইনজি, স্টাডিং রেগুলারলি। ইজ মাদার ডুইং ওয়েল, মা ভালো আছেন তো। ডাজ শি, গত ক্লাসে বলছিলাম ডু, ডিড, ডাস, এগুলো কোনো একটা যদি বাক্যে ইউজ করা হয় তারপর ভার্বের বেস ফর্ম ইউজ করবা। তাহলে ডাজ শি রিড, যেটা আছে সেটাই। ডাজ শি রিড দ্য কোরআন ডেইলি? ওকে। ড্যাশ মি অ্যাবাউট ইউ অ্যান্ড আদার্স, তোমার এবং অন্যদের সম্পর্কে আমাকে জানাও, জানাও, রিকোয়েস্ট করছে বা যাই করুক, ইম্পারেটিভ, তাহলে ভার্বের যে ফর্মটা আছে সেটাই দাও। ইনফর্ম মি অ্যাবাউট ইউ অ্যান্ড আদার্স। আই টেনশন সেন্ড মি দ্য মানি, আমি বুঝতে পারছি না লাইনটা। আই টেনশন সেন্ড মি দ্য মানি, স্যার এটাকে একটু ব্লক করে রাখো, একটা বক্স করে রাখো, এটা পরে দেখবো আমি যে মূল প্যাসেজটা কী ছিল। আই টেনশন, আই টেনশন তো হতেই পারে না, এটা অন্য কিছু আছে মনে হয়। সেন্ড মি দ্য মানি, ওকে। তাহলে এটা আপাতত করছি না, কিউ নাম্বার ক্যাপটা করছি না, কারণ আই টেনশন জিনিসটাই হয়নি, এখানে কিছু একটা ভুল হয়েছে বা প্রিন্টিং মিস্টেক আছে। আই ড্যাশ ফর ড্যাশ মাই সালাম টু মাদার, আমি তোমাকে বা আপনাকে অনুরোধ করছি বা বলছি আমার সালামটা পৌঁছে দিতে। অনুরোধ করি নাকি করছি? কারণ সালাম, আমাকে সালামটা পৌঁছে দিও, তাহলে আমি আপনাকে অনুরোধ করছি আমার সালামটা পৌঁছে দিতে, অনুরোধ করছি, কন্টিনিউয়াস। আই অ্যাম আস্কিং, আই অ্যাম আস্কিং ফর, প্রেপোজিশন আসছে আর টেনশন নাই, ভার্বের সাথে আইনজি করে দাও। ফর কনভেইং, আইনজি, ফর কনভেইং মাই সালাম টু মাদার অ্যান্ড লাভ টু ইয়াঙ্গেস্ট। ডান। স্যার এই প্যাসেজগুলো যদি তুমি একবার নিজে প্র্যাকটিস করো, তারপর যদি তুমি আমার সাথে আনসার শিট মেলাও বা আমার সাথে উত্তরগুলো মেলাও, তাহলে একমাত্র এটা ইফেক্টিভ হবে। আর না হলে আমি শুধু বলে যাচ্ছি আর তুমি শুধু শুনে যাচ্ছ, দ্যাট ওন্ট কাম টু এনি ইউজ, ওন্ট, কখনোই এটা দিয়ে কোনো কাজ হবে না বাবা। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্র্যাকটিস, দেন ইউ ক্যান সি ওয়েদার ইউর আনসার্স আর কারেক্ট আর নট। নাম্বার 5, এটা আগে খুব আসতো, ওয়ার্ডগুলো দেখ, এটা এটা এমনি একটা বই থেকে নেওয়া হয়েছে। তোমাদের অবশ্যই এরকম বক্স করে দিবে না, 5 নাম্বার উপরে যে বক্সগুলো আছে না, বক্স করে দিবে না, তোমাদের গ্যাপের পরপরই ওয়ার্ডগুলো দিয়ে দিবে, ওকে। তারপর আমি আলাদা করে রেখেছি ওয়ার্ডগুলো দেখ। থিঙ্ক, ভাবা। বিল্ড, গড়ে তোলা। বিলিভ, বিশ্বাস করা। বুরি, বুরি মানে কবর দেয়া, মাটিতে কবর দেয়া, বুরি। গো, ডাই, কল, তুমি জানো শব্দগুলো সব জানো। দ্য ইজিপশিয়ানস বিলিভ দ্যাট, মিশরীয়রা বিশ্বাস করতো যে আফটার ডেথ, মৃত্যুর পর, পিপল ড্যাশ টু অ্যানাদার ওয়ার্ল্ড। লাইনটা একটু লিখি, দা আছে না, ইয়েস। দ্য ইজিপশিয়ানস, দ্য ইজিপশিয়ানস বিলিভড, the Egyptians believed that after death
পিপল ড্যাশ, ধর ভার্বটা দিলাম গো টু অ্যানাদার ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে মিশরীয়রা বিশ্বাস করতো যে মৃত্যুর পর লোকজন অন্য পৃথিবীতে যাবে, অন্য পৃথিবীতে যাবে। এখন অন্য পৃথিবীতে যাবে আমরা কি দিব? উইল গো, এটাই তো দিব, তাই তো? অন্য পৃথিবীতে যাবে ভবিষ্যৎকাল, উইল গো। কিন্তু খেয়াল কর এই ভার্বটা কোন টেন্সে দিয়েছে? পাস্ট টেন্সে। এবং এটা দেখ ইনডাইরেক্ট স্পিচের মতো হয়ে আছে। হ্যাঁ, সো যেহেতু বিশ্বাসটা তাদের আগে ছিল এখন নাই, বিশ্বাসটা আগে ছিল এখন নাই, তাই এটাকে আমরা ফিউচার টেন্সে দিতে পারবো না। আমাদেরকে কি দিতে হবে? উড গো। বিশ্বাসটা তাদের আগে ছিল, তাই তারা মনে করতো যে, আগে মনে করতো লোকরা যেত, এখন আর মনে করে না। স্যার এখন কীভাবে আপনি জানেন যে মিশরীয়রা এটা মনে করে না? কারণ আগে মনে করতো বলে তারা পিরামিড বানাতো এবং তাদের রাজাদের মৃতদেহগুলো মমি করে রাখতো। তুমি কি শুনেছো যে এখন মিশরের কোনো প্রেসিডেন্ট মারা গেলে তাকে মমি করে পিরামিডের ভেতর রাখা হয় না? তাহলে বিশ্বাসটা আগে ছিল তাই তারা পিরামিড তৈরি করতো, তাই তারা মমি বানাতো। আর এখন বিশ্বাসটা নাই, তাই এটা পাস্ট টেন্সে গেছে, এটাও কোন টেন্সে চলে আছে? পাস্ট। এখন দেখ এই শ্যাল গো, উইল গো, এগুলোকে যখন তুমি পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছ তখন সেটা কি হয়ে যায়? উড গো। ওকে, সো দ্য ইজিপশিয়ানস বিলিভ দ্যাট আফটার ডেথ পিপল উড গো টু অ্যানাদার ওয়ার্ল্ড। দে ড্যাশ দ্যাট, তারা ভাবতো যে, দে থট, থিঙ্ক থেকে থট, দে থট দ্যাট পিপল উড স্টিল নিড, দেখ এখানে দেখ উড স্টিল নিড, তাহলে তারা ভাবতো যে লোকজনের দরকার হবে মেনি অফ দ্য থিংস দে হ্যাড অন আর্থ, যে জিনিসগুলো তাদের পৃথিবীতে ছিল। দেয়ার কিং হ্যাড, ওটা অ্যান্ড না, ওটা হ্যাড হবে। দেয়ার কিং হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স, অনেক সুন্দর সুন্দর ধন সম্পদ, ট্রেজার্স তাদের ছিল। দে ব্রেড দোজ ট্রেজার্স উইথ দ্যাম, তারা রাজাদের সাথে এইসব ট্রেজার্সগুলোকেও কী করে দিচ্ছে? কবর দিয়ে দিত। দ্য কিংস ড্যাশ ইন দ্য ওপেন গ্রাউন্ড অর ইন গ্রেভিয়ার্স, এখানে তোমাকে একটু বুঝতে হবে, রাজাদেরকে ওপেন গ্রাউন্ড, খোলা মাঠে কিংবা কবরস্থানে কবর দেয়া হতো না। আচ্ছা, ফার্স্টে দেখ, দ্য কিংস ড্যাশ, ভার্বটা নিলাম BURY, ব্রুরি, দ্য কিংস ব্রুরি ইন দ্য ওপেন ফিল্ড। এবার খেয়াল কর, এখন প্রথম হচ্ছে রাজারা কি নিজেরা নিজেদেরকে কবর দিত? না, রাজাদেরকে কবর দেওয়া হতো, রাজাদেরকে কবর দেওয়া হতো। তাহলে যেহেতু এই সাবজেক্ট এই কাজটা করছে না, বাড়ি করার কবর দেওয়ার কাজটা রাজা করছে না, তাহলে এটা প্যাসিভ। আর প্যাসিভ হলে কি হবে? প্রথমে অক্সিলারি আনতে হবে, সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আনতে হবে। তাহলে ওয়্যার বুরিড, দ্য কিংস ওয়্যার বুরিড ইন দ্য ওপেন ফিল্ড, ফর এক্সাম্পল। কেমন? এটা গেল। কিন্তু আমরা যদ্দূর জানি যে তাদের রাজাদেরকে খোলা মাঠে কিংবা কবরস্থানে কবর দেওয়া হতো না, পিরামিডের ভেতরে কবর দেওয়া হতো। তাহলে ওপেন ফিল্ড কিংবা গ্রেভিয়ার্ডে কবর দেয়া হতো না, দ্যাট মিনস নেগেটিভে যেতে হবে। আর যদি নেগেটিভে যাও তাহলে এখানে একটা নট ইউজ করো, ফলে আনসারটা হবে এরকম, দেয়ার কিংস ওয়্যার নট বুরিড, দেয়ার কিংস ওয়্যার নট বারিড। কেমন? প্যাসিভ আছে, তার উপর নেগেটিভে গেছে, সেই জন্য। সো দেয়ার কিংস ওয়্যার নট বারিড in open graveyards, in the open ground or in graveyards. They buried them in great buildings, বড় বড় buildings or tombs, অথবা tomb না, এটা tomb, সমাধিস্থল, tomb called, CALLED, past participle ইউজ করছি, called pyramids. This pyramid dash out in the deserts, এই পিরামিডগুলোকে ডেজার্টসে তৈরি করা হয়েছিল। পিরামিডটা নিজে নিজে তৈরি হয় না, কারো দ্বারা তৈরি হয়েছে। হ্যাঁ, এটা একটা বড় রহস্য আছে। কিছু কিছু মানুষ আছে যারা এলিয়েনে বিশ্বাস করে। এলিয়েন, তারা মনে করে যে আমাদের অনেক অনেক বছর আগে, মানে মানব সভ্যতা এই পর্যায়ে আসার অনেক অনেক বছর আগে পৃথিবীতে এলিয়েনদের বসবাস ছিল, ভিন গ্রহের প্রাণীদের বসবাস ছিল। এবং এই যে মিশরের পিরামিড, তুমি জানো পিরামিডের ব্যাপারগুলো জানো, যে বিশাল একটা ওপেন ফিল্ড, মানে মরুভূমির ঠিক মাঝখানে গিয়ে একটা পিরামিড। এখন মরুভূমির এই মাঝখানে এই পিরামিডের যে, আর পিরামিডগুলো তৈরি হয়েছে কীভাবে? বড় বড় পাথরখণ্ড একটার উপর একটা বসিয়ে বসিয়ে পিরামিড তৈরি করা হয়েছে। এখন এই যে পিরামিড এত সুন্দর করে শেপ করা, প্লাস এত ভারী ভারী পাথরখণ্ডগুলো বহন করে আনা
ফ্রম নোওয়্যার, কোন জায়গা থেকে আনছে কেউ জানে না, কোত্থেকে আনছে জানে না। পিরামিডের আশেপাশে মাইলের পর মাইল হচ্ছে খালি জায়গা। তাহলে এই খালি জায়গা দিয়ে মিশরীয়রা কিভাবে এই পিরামিড বা বড় বড় পাথরখণ্ডগুলো বহন করে এনেছে, এনে এভাবে স্থাপন করতে পেরেছে, এটা রহস্য হয়ে আছে, এটা রহস্য। এবং এত সুন্দর নিখুঁতভাবে কাজটা করা সেই সময়কার মানুষের পক্ষে কিভাবে সম্ভব হয়েছিল সেটা একটা রহস্য। আর মিশরের যে পিরামিডগুলো নিয়ে স্ফিংসের মূর্তি আছে সামনে, তুমি জানো যে পিরামিডগুলো আছে সেখানে 3টা পিরামিড আছে, এবং পিরামিডগুলো সম্পর্কে একটা অদ্ভুত বিষয় হচ্ছে এটা একটা পিরামিড, এখানে একটা পিরামিড, এখানে আরেকটা পিরামিড। এবং দেখা গেছে যদি এই 3টা পিরামিডের শীর্ষবিন্দু থেকে আমি আকাশে আলোক নিক্ষেপ করি, সে আলোটা একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। যদি পিরামিডে 3 শীর্ষবিন্দু থেকে কোনো আলো আকাশের দিকে নিক্ষেপ করা হয়, সেগুলোর এমন সম্ভাবনা আছে একই বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার। আরেকটা বিষয় হচ্ছে মঙ্গল গ্রহে যে ছবিগুলো পাঠানো হয়েছে পৃথিবীতে, বা অনেক আগে থেকে যেগুলো পাঠানো হচ্ছে, সেখানেও এই পিরামিডের মতো সদৃশ, পিরামিড সদৃশ একটা অবয়ব বা একটা আকার দেখা যাচ্ছে, পিরামিডের মতো একটা আকার, যেটার সামনে স্ফিংসের মতো, মানে যদিও মানুষ পৌঁছাতে পারে না, তা তো যন্ত্র রোবট ছবি পাঠাচ্ছে, স্ফিংসের মতো কিছু একটা আছে এবং পেছনে পিরামিড। অর্থাৎ এই যে পৃথিবীতে স্ফিংস সহ পিরামিড, ঠিক একই রকম একটা স্থাপনা কল্পনা করা হচ্ছে না, মনে করা হচ্ছে কোথায় আছে, মঙ্গল গ্রহে। তাই এটা নিয়ে নানা ধরনের থিওরি তৈরি হয়ে গেছে। এমন অনেকে মনে করছে যে এই পিরামিডগুলো একসময় এলিয়েনরাই তৈরি করেছে, এবং তারা তৈরি করেছে হয়তো এটার জন্য যে পৃথিবীকে তারা লোকেট করতো। এবং লোকেট মানে হচ্ছে, তুমি দেখেছো হয়তো যখন সন্ধ্যা পর বা রাতের বেলা এয়ারপোর্টে প্লেন নামে, তখন রানওয়েতে দুই পাশে লাইটগুলো জ্বলে ওঠে, দুই পাশে লাইট জ্বলে ওঠে, যাতে পাইলট বুঝতে পারে যে এই দুই পাশে হচ্ছে লাইট, তাহলে আমাকে মাঝখান দিয়ে যেতে হবে। তাহলে এই লাইটগুলো দেখে পাইলট বুঝতে পারে যে কোন দিকে ল্যান্ড করবে, কোন দিকে যাবে সে। কেমন তারা মনে করে, যারা এলিয়েনে বিশ্বাস করে তারা মনে করে এই পিরামিডগুলো হচ্ছে সেই রানওয়ের মতো, এবং পৃথিবীর বাইরেও হয়তো এটার আলোকবিন্দু গিয়ে পৌঁছাতো, যেখান থেকে ভিন গ্রহের প্রাণীরা বুঝতো যে হ্যাঁ এটা হচ্ছে পৃথিবী বা আর্থ, এবং কোথায় তাদের নামতে হবে ওই আলো দেখে তারা হয়তো নামতো। আর সেজন্যই হয়তো মঙ্গল গ্রহে এরকম আরও পিরামিড তৈরি করা আছে। এখনও মানুষ মঙ্গল গ্রহে নামতে পারে না, নামতে পারলে হয়তো তখন বুঝতে পারবে আদৌ আছে কি নেই, কিন্তু এরকম একই রকম একটা আকার সেখানে দেখা যায়, ঝাপসাভাবে দেখা যায়। অ্যান্ড এগুলো হচ্ছে সব থিওরিস, অ্যান্ড এগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই। থিওরি আছে, তবে কতটুকু বিশ্বাস করবো সেটা তোমার উপর ডিপেন্ড করে। কেউ কেউ বলে যে না, মিশরীয়রা আসলে অনেক বেশি উন্নত একটা জাতি ছিল যারা পরে ধ্বংস হয়ে যায়, এবং তাদের পক্ষে সম্ভব, তাদের সভ্যতা অনেক উন্নত সভ্যতা, তাদের সভ্যতা অনেক অ্যাডভান্সড সিভিলাইজেশন ছিল তাদের, যারা এগুলো করার মতো ক্যাপাবিলিটি তাদের ছিল। অনেকে এটাও বিশ্বাস করে। আবার কেউ কেউ মনে করে যে না, এটা পুরোটাই হচ্ছে এলিয়েনদের কাজ। সো যে যার কাছে হোক গিয়ে আমরা আমাদের শূন্যস্থানটা পারলে হবে। দিস পিরামিডস ওয়্যার বিল্ট, WERE, ওয়্যার বিল্ট আউট ইন দ্য ডেজার্টস। ওকে, আচ্ছা, এরপরের প্যারাটা শুরু করলে আমি কি শেষ করতে পারবো? দেখা যাক। A long time ago বলেছে, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট। A long time ago people dash their king, লোকজন তাদের রাজাদেরকে পছন্দ করতো না, রাজারা তাদের গ্রামে ঘুরতে আসুক, তাদের গ্রামে দেখতে আসুক, এটা পছন্দ করতো না। তাহলে লং টাইম অ্যাগো পিপল নট লাইক, অ্যান্ড পাস্ট টেন্সের জন্য লাইক মানে তো পছন্দ করি, আর লাইক করি না, পছন্দ করি না মানে ডু নট লাইক। কিন্তু পাস্ট টেন্সে গেলে সেটা কী হয়ে যাবে? ডিড নট লাইক। বাবা, ডিড নট লাইক আলাদা আলাদা করে লিখবি, ডিডেন্ট লাইক লিখবি না। So a long time ago people did not like their king to visit their villages, লোকজন চাইতো না যে রাজারা তাদের গ্রামগুলোতে আসুক। আফটার আ কিং ড্যাশ অন দেয়ার ল্যান্ড, আফটার আ কিং ওয়াকড, আফটার আ কিং হ্যাড ওয়াকড, হ্যাড দিব, ঠিক আছে। আফটার আ কিং হ্যাড ওয়াকড অন দেয়ার ল্যান্ড, কারণ আফটার আছে তো, তাই আফটারের পর আমাকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। আফটার আ কিং হ্যাড ওয়াকড, HAD, হ্যাড ওয়াকড অন দেয়ার ল্যান্ড, দে থট, তারা ভাবতো, ইট ড্যাশ টু হিম ফর এভার, ইট উড বিলং, ইট উড বিলং টু হিম ফর এভার। এই তারা মনে করতো যখনই একবার রাজা একটা গ্রাম ভিজিট করে যাবে, তখনই গ্রামটা কার হয়ে যাবে? রাজার হয়ে যাবে।
তো গ্রাম তো রাজারই ছিল, হোয়াট এভার। সো ইট উড বিলং টু দ্য কিং। সো ইট উড বি বিলংড কেন হবে না? কারণ আমরা যখন সেন্টেন্সগুলো বানাই বিলংয়ের জন্য প্যাসিভ আনতে হয় না। আমি যদি বলি এই কলমটি আমার, দিস পেন বিলংস টু মি, দিস পেন ইজ বিলংড টু মি, এভাবে হবে না, কলমটা আমার। সো সেরকম তারা মনে করতো যে এটা রাজার হবে, দিস উড বিলং, this would belong to him forever. For this reason the people of Gotham, ও বাবা গোথামের মানুষ অনেক চালাক, পরে দেখবি। For this reason the people of Gotham once turned, past tense, একবার once আছে past indefinite, turned the King John away, রাজা জনকে ঘুরে দিছে। He dash angry with them, he was angry with them and sent, S-E-N-T, past tense, কারণ compound sentence, and sent his officers to punish them. The people dash off a plan, লোকজন এবার একটা পরিকল্পনা করেছিল। The people thought, past indefinite, thought of a plan to make the king feel sorry for them. এখন লোকজন তো বুঝতে পারছে রাজাকে খেপিয়ে দিয়েছে, এবার রাজা তাদেরকে মারার জন্য লোক পাঠাচ্ছে। এবার লোকগুলো চিন্তা করছে এমন কিছু একটা করতে হবে যাতে তাদের প্রতি রাজা সহানুভূতি অনুভব করে, সহানুভূতি। সে কী করবে দেখ, sorry for them. When the officers reached Gotham, যখন পৌঁছালো, past indefinite, reached Gotham, they saw, when subordinate clause তাই এটা finite verb, they saw, S-A-W, they saw strange things. যখন সে রাজার লোকেরা গোথাম শহর না গ্রাম ছিল, গোথামে পৌঁছালো, তখন তারা অদ্ভুত সব জিনিস দেখতে পেল। কি? Some man dashed to kill a fish by putting it into a bowl of water. লোকগুলো দেখলো, রাজার লোকেরা দেখলো যে গোথামের কিছু মানুষ তারা পানির বোলে মাছ ছেড়ে দিয়েছে এবং বলছে আমরা মাছটাকে এইভাবে মারতে চাই। অর্থাৎ লোকগুলো দেখাতে চাইছে যে তারা বোকা, লোকগুলো দেখাতে চাইছে যে তারা অপ্রকৃতস্থ। পানিতে মাছ ছেড়ে দিলে মাছটা কি মরবে? না, উল্টো পানি থেকে মাছটাকে যদি তুলে ফেলি তাহলে তো মাছটা মরে যাওয়ার সম্ভাবনা বাড়বে, তাই না? কিন্তু লোকজন পানিতে মাছটাকে ছেড়ে দিয়ে সেটাকে মারার চেষ্টা করছে। অথচ খুব সহজ হচ্ছে কি, মাছটাকে তুলে নিয়ে আসলেই তো হয়। সো এটার দ্বারা তারা দেখাতে চাইছে যে তারা আসলে বোকা, তারা জানে না কি করতে হয়, রাজার লোকগুলোকে দেখাতে চাইছে। সো দ্য পিপল, কোথায় আছে, সাম ম্যান, কিছু মানুষ চেষ্টা করছিল, বোলের মধ্যে মাছ রেখে মারার চেষ্টা করছিল। সো সাম ম্যান ওয়্যার ট্রাইং, সাম ম্যান ওয়্যার ট্রাইং টু কিল আ ফিশ বাই পুটিং ইট ইনটু বোল অফ ওয়াটার। আদার ড্যাশ দেয়ার ভেজিটেবলস, অন্যেরা তাদের ভেজিটেবলসগুলোকে গড়িয়ে দিয়েছিল। আদার্স ওয়্যার রোলিং দেয়ার ভেজিটেবলসও দিতে পারো, অথবা রোল্ড, ROLLED, অথবা ওয়্যার রোলিং দেয়ার ভেজিটেবলস ডাউন আ হিল, একটা পাহাড়ের উপর থেকে, সো দ্যাট, যেন, দে মানে হচ্ছে ভেজিটেবলসগুলো, সো দ্যাট আছে, তাহলে ক্যান বা কুড, মে বা মাইট। এখন এখান থেকে কোনটা আনবা? অবশ্যই পাস্ট টেন্স আনবা, কারণ সো দ্যাটের আগের ভার্বটা তুমি পাস্ট ইনডিফিনিটে দিয়েছো, রোল্ড অথবা ওয়্যার রোলিং যেটাই দিচ্ছ, দে ওয়্যার রোলিং দেয়ার না, অথবা দে রোল্ড, তাহলে কুড অথবা মাইট ইউজ করাটাই বেটার হবে। সো দ্যাট দে মাইট ফাইন্ড, অর্থাৎ পাহাড়ের উপর থেকে ভেজিটেবলসগুলোকে গড়িয়ে দিয়েছে এবং তারা বলছে এই যে পাহাড় থেকে গড়িয়ে দিলাম না, এই গড়াতে এই ভেজিটেবলসগুলো কোথায় পৌঁছে যাবে? বাজারে পৌঁছে যাবে। এটা কি সম্ভব? না, পাহাড় থেকে গড়িয়ে কোথায় নামবে? মাটিতে, আর সেখানে ভেজিটেবলসগুলো আটকে যাবে। সেগুলো তো আর গোল গোল বল না যে একেবারে গড়িয়ে মাঠে চলে যাবে বা বাজারে চলে যাবে। মানে দেখাতে চাইছে তারা বোকা। সো ফাইন্ড দ্য ওয়ে টু দ্য মার্কেট, এভরিবডি ড্যাশ সামথিং ফুলিশ, সবাই বোকার মতো কিছু না কিছু করছিল। তাহলে এভরিবডি ওয়াজ ডুইং সামথিং ফুলিশ, অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে, খেয়াল করো, এভরিবডি মানে কিন্তু সকলে না, এভরিবডি প্রত্যেকে, প্রত্যেক মানে হচ্ছে প্রতি যোগ এক, আর এই প্রতি যোগ এক বলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এবং সেজন্য was doing, everybody was doing something foolish, সবাই বোকার মতো কিছু না কিছু করছে। The officers thought, ভেবেছিল, thought that all the people living in that village were foolish। তাহলে were foolish finite verb, আর liveটাকে আমরা নন ফিনিট বানিয়েছি, কেমন? তাহলে প্রথমে তো গ্রামে বাস করবে, তারপর তো কি হবে, যে এরা ফুলিশ হবে। সো তারা কি করছে, ভাবছে যে এই গ্রামে বাস করা মানুষগুলো, খেয়াল কর লাইনটা, এই গ্রামে বাস করা মানুষগুলো সবাই বোকা। তাহলে বাস করেছিল না, বাস করা, নন ফাইনাইট, তাই লিভিং করে দিচ্ছি। অল দ্য পিপল লিভিং, LIVING, ইন দ্যাট ভিলেজ ওয়্যার
ফুলিশ অ্যান্ড দ্য পিপল নেভার ওয়্যার পানিশড, এবং এই লোকগুলোকে কখনোই পানিশ করা হয়নি। তাহলে লোকগুলো তো পানিশ করছিল না, লোকগুলোকে পানিশ করার কথা ছিল। তাহলে প্যাসিভ, দ্য পিপল নেভার ওয়্যার পানিশড, এদেরকে কখনোই পানিশ করা হয়নি। সো এখানে গেল আমাদের এতটুক, বাকিটা আমরা এখন আর করছি না। দেখা যাক আগামী ক্লাসে এটা করি কিনা, অথবা অন্য কোনো কিছু আমরা করতে পারি কি না। ওকে, দেখা যাক, সেটা আগামী ক্লাসের আগেই জানিয়ে দেওয়া হবে। আমরা কি এই শিটটা কন্টিনিউ করব, বাকি যেগুলো আছে এগুলো কমপ্লিট করব, নাকি আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ওকে, টিল দেন স্যার, বাই বাই, টেক কেয়ার।